ফলে আমার ব্যক্তিগত ধারণার জায়গা থেকে আমি বলবো যে সিলেবাস সংস্কারের তেমন কোনো দরকার নাই। এটা হলো একটা গোষ্ঠী, এই ৩২,০০০ থেকে এখন তো ধীরে ধীরে লাখ লাখ হয়ে গেছে, এদেরকে বঞ্চিত করে একটা নৃগোষ্ঠী বানানো, একটা আদিবাসী একটা জনতা বানায় রাখবে ধীরে ধীরে। তো ডক্টর রইসুদ্দিন স্যার উনি বলতেছিলেন যে আগামী বছর থেকে তারা চান কওমি মাদ্রাসার শিক্ষার্থীরাও যেন মাস্টার্স এই কোর্সে পড়তে পারে, এটার জন্য তারা একটা ব্যবস্থা তারা নিতে চান। মুরব্বীদের কিছু আশঙ্কা আছে এবং সেই আশঙ্কাকে আমি একদম প্রবলভাবে রেসপেক্ট করি। এটা এই জন্য, মূল ব্যাপারটা হলো যারা নেবে তাদের কোনো আগ্রহ নাই, ফলে তারা নিলে ওই ভাই যেরকম বললেন বিধি করে তারা নেবে। সরকারের কোনো সমস্যা হওয়ার আমার কাছে মনে হয় না কোনো জায়গা আছে। আমার কাছে মনে হয় যে এইখানে এইটা যারা করছেন তারা খুব পরিশ্রম করে করছেন, যদিও এই ভাই যেটা বললেন আইনের দিকে আমাদের অনেকগুলো ঘাটতি আছে, আমরা নিজেরাও অনেক কিছু বুঝি না, যতটুকু বুঝি অতটুকু আবার বুঝতেও সমস্যা হয়। যখন এই হাইয়াতুল উলিয়ার এই আইনটা যখন আমি পড়ি তখন আমি এটা নিয়ে আলাপ করতেছিলাম যে এটা কে করলেন, এটা ড্রাফট কে করছেন। তো এটা ড্রাফট করছেন আমাদের মুফতি এনায়েতুল্লাহ ভাই। তো এটা উনি নিজেই বলছেন, এই জন্য আমি বললাম, আমি আরেকজনের কাছ থেকে শুনছি তা না। এবং এই ড্রাফটের উপরেই নির্ভর করে মুরব্বীরা যখন এটাকে সম্মতি দিয়েছেন এবং এইটা পরবর্তীতে সংসদে পাশ করা হয়েছে। তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে আমাদের বাংলাদেশে তো একটা ইউজিসি আছে, একটা কমিশন আছে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়কে স্বীকৃতি দেয়, তো আবার হাইয়াতুল উলিয়া কেন? আজকে এই সানাউল্লাহ ভাইয়ের আলোচনা শুনে আমার কাছে মনে হলো যে এটা একটা ভালো উত্তর হয়েছে। উনি বললেন যে এটা আরেকটা ইউজিসি, এটা একটা সংস্থা হিসেবেই সরকার দিচ্ছেন, কিন্তু সংস্থাকে যে আলাদাভাবে সরকার স্বীকৃতি দিবেন ওই ব্যাপারটা যে দেন না, এটা একটা গ্যাপ আছে, এটা আজকে বোঝা গেল। দ্বিতীয়ত যে ব্যাপারটা সেটা হলো, আমার কাছে এটা একটু অদ্ভুত লাগছে, সেটা হলো এখানে বলা হচ্ছে লিল জামিয়াতিল কওমিয়া, এখানে অনেকগুলো বিশ্ববিদ্যালয়কে এই সংস্থা স্বীকৃতি দেবে। এই তো এরকম একটা ব্যাপার না, এক সংস্থাটাই তৈরি হয়েছে অনেকগুলো বিশ্ববিদ্যালয়েরকে কেন্দ্র করে, সেই বিশ্ববিদ্যালয়গুলোকে ইন্ডিকেট করছে অনেকগুলো বোর্ডকে, বেসিক্যালি জামিয়া কেনা, যে ঠিক আছে এখানে অনেকগুলো জামিয়া আছে, যেই জামিয়াগুলোকে এই সংস্থা স্বীকৃতি দিচ্ছে, ব্যাপারটা এরকম না। বলতেছে লিল জামিয়াত, কিন্তু সেই জামিয়াতগুলো হলো 6টা বোর্ড এরকম। তো এই জায়গাটা আমার কাছে একটু অড লাগছে, যে ভাই যেরকম বললেন যে বোর্ড তো আসলে এসএসসি এইচএসসি এরকম, সেটা যদি হয় তাহলে তো আরও ভয়াবহ ব্যাপার। সেটা একটা বড়, এবং এই জায়গাটায় এইখানের প্রস্তাবনার সাথেও কিছু কন্ট্রাডিক্টরি জায়গা আছে। সেটা হলো এখানে বলা হচ্ছে যে একটা কওমি বিশ্ববিদ্যালয় হবে, তো যদি একটা কওমি বিশ্ববিদ্যালয় হয় তাহলে আবার জামিয়াতের প্রশ্ন কেন আসে? তাহলে তো শুধু জামিয়া। তো কওমি বিশ্ববিদ্যালয় হওয়ার ব্যাপারটা এমনিতেও আমার কাছে এত পছন্দনীয় কোনো ব্যাপার না, বিষয় না, বরঞ্চ এইটা আবার একটা মাদ্রাসাই থাকবে। এটা যেই মানোন্নয়নের যে চেষ্টাটা আমরা করি, আমার কাছে মনে হয় না যে সেটা কখনো হবে। এখন মাদ্রাসার যে অবস্থা সেগুলো এইটার আলোকেই ওই জায়গাগুলোতে আমি তো যাবো। সেই জায়গাটা হলো কওমি মাদ্রাসা এখন হয়ে গেছে, এটা আর কোনো শিক্ষা ধারা নাই। আমরা যেমন বলি না এ লেভেল ও লেভেলের ব্যাপারে বলি, কিংবা ধরেন জেনারেলের কথা বলি, আলিয়ার কথা বলি, এখন এটা একটা সার্টিফিকেট কোর্সে পরিণত হয়েছে কওমি মাদ্রাসা। একদম অ্যাকচুয়ালি কোনোটা বড় মাদ্রাসা আছে, কোনোটা ছোটো মাদ্রাসা আছে। আপনি যদি বলেন যে আমাদের আব্দুল্লাহ মাসুদ ভাইয়ের যে একটা মাদ্রাসা আছে সেটাকে একটা কওমি মাদ্রাসা না, সেটাও একটা মাদ্রাসা। এবং আপনি হাটাজারি মাদ্রাসার যে সার্টিফিকেট, এই দুইটার মধ্যে বেসিক্যালি কোনো পার্থক্য নেই, মানে সেম টু সেম। আমরা যেরকম নানান রকম সার্টিফিকেট কোর্স করি, মাদ্রাসার শিক্ষার জায়গাটা এখন একটা সার্টিফিকেট কোর্সের মতো হয়ে গেছে। যে কেউ চাইলে যে কোনো একটা মাদ্রাসা করতে পারে। একটা ইউনিভার্সিটি করার জন্য সরকার যখন ইউনিভার্সিটি আইন করে, তখন এইটার একটা কাঠামো, এটা একটা স্ট্রাকচার, এগুলোর একটা ন্যূনতম একটা পরিধি থাকে, একটা সীমা থাকে, এটার আয় ব্যয় একটা বাজেট থাকে। যার ফলে দেখেন এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে বারবার কথা হচ্ছে যে এটার ক্যাম্পাস ছোটো, এটার জায়গা এতটুকু জায়গার মধ্যে একটা ইউনিভার্সিটি হয় না, এরকম একটা ব্যাপার কথা ওঠে না বারবার। তো আমাদের যেই জামিয়াগুলো হয় এগুলোর কাঠামো কতটুকু হইলে হবে, কতটুকু হইলে হবে না, একজন শিক্ষকের কোন স্ট্যান্ডার্ডে গেলে সে শিক্ষক হবে। ইভেন এখন তো মাধ্যমিক এবং নিম্ন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে শিক্ষকদের জন্য আলাদা নিবন্ধন পরীক্ষা আছে। আমাদের তো এরকম কোনো স্ট্যান্ডার্ড নাই, যে চায় যে যেরকম হোক সেরকম করতে পারে। আবার এই ব্যাপারগুলো একটা একটা করে আসবো। সেকেন্ড নাম্বার ব্যাপার হলো মুরব্বীদের কিছু আশঙ্কা আছে এবং সেই আশঙ্কাকে আমি একদম প্রবলভাবে রেসপেক্ট করি। এটা এই জন্য না যে কথার কথা বললাম, কারণ আমার ছেলে আছে, তো আমার ছেলেকে পড়াইতে গিয়ে আমি এই তাদের আশঙ্কাগুলো, অনুমানগুলো আমি সত্য বুঝি। আবার কিছু ব্যাপার আছে, তাদের কিছু আছে বালখিল্য, মানে তারা
একদম কিছু বৃদ্ধ মানুষ থাকেন না, যে এমনভাবে আটকে থাকেন তাদেরকে বোঝানো যায় না, তারা বুঝবেন না। এখন আপনি যাই বলেন তারা ওইটাই থাকবে। তাদের আশঙ্কার জায়গাগুলো ধর্মীয় এবং বুজুর্গের জায়গা থেকে, ছেলেরা ধ্বংস হয়ে যাবে কি যাবে না সেই জায়গা থেকে। আমি যখন আমার ছেলেকে কোথায় পড়তে দেবো এটা নিয়ে আমি কাজী জুবাইর মাহমুদের সাথে একদিন আলাপ করলাম যে তোমার বাচ্চাকে কী করছো। তো ও বললো যে আমার বাচ্চাকে নিয়ে আমি অনেক ভাবছি, এদিকে সেদিকে অনেক ঘুরছি, পরে আমি এখানে একটা ইংলিশ মিডিয়ামে দিলাম। আমি বললাম সেটা কেন দিছো? বললো যে আমি এর থেকে তো ভালো প্রতিষ্ঠান পাই না। তো তার কাছে ভালোর মানদণ্ড কী, যে তার ছেলের ভবিষ্যৎ কী হবে। আমার কাছে ভালোর মানদণ্ড হলো আমার ছেলেটা ওখানে গিয়ে নষ্ট হয়ে যেন না যায়, তার যেন চারিত্রিক অধপতন না ঘটে। আমার কাছে যেটা মনে হয় মুরব্বীদের আশঙ্কার একটা বড় জায়গাটা এইখানে, যে ছেলেরা যদি নানান জায়গায় যায় বা সে যদি তাকে অনেক জায়গায় বোর্ডের স্বীকৃতি দেওয়া হয়, এইচএসসি পায়, সে তো ঝরে যাবে। তো ঝরে যাওয়ার পরে সে আসলে নষ্ট হয়ে যাবে, এখানে যাবে ওখানে যাবে। এখানে দেখেন দুইটা কথা বলি। একটা হলো আমাদের কওমি মাদ্রাসায় গত বছর দাওরা পরীক্ষা দিয়েছে 32,000 শিক্ষার্থী, 17,000 ছেলে, 14,000 মহিলা নারী। আর এই বছর এসএসসি পরীক্ষা দিছে 20 লাখ শিক্ষার্থী, তার মধ্যে ঝরে গেছে 32,000 শিক্ষার্থী। আমি ব্যাপারটা বুঝাইতে পারলাম কিনা? ঝরেই গেছে 32,000 যারা পরীক্ষা দিতে আসে নাই, অনুপস্থিত। আর আমাদের টোটালি দাওরায়ে হাদিস পরীক্ষার্থী গত বছর ছিল কত? 32,000। ঠিক এই আরেকটা নজরে দেখি যে এই বছর এ লেভেলের পরীক্ষার্থী ছিল 15,000। দেখেন আপনি 20 লাখ পরীক্ষার্থীকে 15,000 পরীক্ষার্থী সে ডমিনেট করবেন। 15,000 এত এলিট ক্লাসের, তারা বিদেশে যাবে, তারা বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়বে, বাংলাদেশের পলিসি মেকিংয়ে তারা ভূমিকা রাখবে, এরকম একটা জায়গায়। আবার এই 20 লাখ শিক্ষার্থী তারপরও যে এইখানে আছে সেখানে 32,000-তে ঝরে গেছে। এই ঝরে পড়া ছাত্রদের যে স্ট্যাটাস, আমাদের দাওরায়ে হাদিসের যারা 32,000 তারা পরীক্ষা দিচ্ছে তাদের স্ট্যাটাস সমান না। ঝরে পড়ার পরও তাদের স্ট্যাটাস কি, তারা পরের বছর হয়তো পরীক্ষা দিবে এবং গভর্নমেন্টের তাদের এই মানের অন্তত যতটুকু চাকরি। বাংলাদেশের তো আপনি যদি পুলিশের কথা বলেন 1,90,000 যে পুলিশ আছে তার মধ্যে আই থিঙ্ক, আমি একদম করে বলতে পারবো না, আমার কাছে মনে হয় 80 থেকে 85,000 পুলিশ ঢুকছে 8 পাস সার্টিফিকেট দিয়ে, এবং দীর্ঘদিন পর্যন্ত এই প্র্যাকটিসটাই বাংলাদেশে চলছে। কিন্তু আপনার কওমি মাদ্রাসায় যারা দাওরায়ে হাদিসের সনদ নিছে তারা এই 8 পাসের সনদের সমমান না, সে এই পুলিশে যোগদানের মতো সে যোগ্য না। তো ঘটনাটা ঘটছে কেমনি? ঘটছে বেসিক্যালি এটা দরকার ছিল সরকারের, আমাদের দরকার ছিল না। আমাদের একটা দরকার ছিল কিছু মামলা মোকদ্দমা। এটা টোটালি একটা পলিটিক্যাল স্ট্র্যাটেজির মধ্য দিয়ে হয়েছে। সবাই জানেন আপনারা যে ওই পরিস্থিতিটা কী ছিল। সরকার একবার স্বীকৃতি দিবে, আমাদের জনাব বাবুনগর হুজুর তিনি বললেন যে লাখ লাখ লাশ পড়বে, সরকারের কাছে স্বীকৃতি নেবে না, রাইট? এটা তো একদম পত্রিকার হেডলাইন ছিল। পরবর্তীতে কী হলো, ব্যাপক মামলা টামলা হইলো। তো একটা সময় ওই জানুল আবেদিন সাহেব প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলেন, তিনি বললেন, তিনি বুঝাই টুঝে আবার আমাদের যে ওনার নাম কি আবরেজা নদভী সাহেব, ওনার মামা জানুল আবেদিন সাহেব বুঝাই টুঝে একটা স্বীকৃতির জায়গার মধ্যে আনা হয়েছে। এইটার মোয়াদালাটা কি হয়েছে যে মামলা মোকদ্দমা থেকে ওলামা একরামকে রক্ষা করা হবে। শাপলা চত্বরে যে ঘটনাগুলো ঘটছে ওইটাকে একরকম ধামাচাপা দেওয়া। আমাদের এইখানে একরকমের বোকামের জায়গাটা হয়েছে, ওই জায়গাটার মধ্যে তাকে আবার কওমি জননী স্বীকৃতি দিয়ে দেওয়া হয়েছে বা এরকম একটা উপাধি দেওয়া হয়েছে। এইটা একটা দাগ লেগে গেছে। তো এই কথাটা এই জন্য বললাম, এটা তুলনার জন্য বললাম। এই জন্য আজকে আমি জগন্নাথ ইউনিভার্সিটিতে গেলাম সকালবেলা 12টার দিকে। ওইখানে ওনাদের মাস্টার্সের ফেয়ারওয়েল চলতেছিল এবং একই সাথে যারা অ্যাডমিশনে আসছে, যারা ফ্রেশার যারা আসছে তাদের আবার কী বলে যেন এটাকে সংবর্ধনা বা যাই হোক রিসিপশন, এটা চলতেছিল। তো ডক্টর ওইসুদ্দিন স্যার উনি বলতেছিলেন যে আগামী বছর থেকে তারা চান কওমি মাদ্রাসার শিক্ষার্থীরাও যেন মাস্টার্স এই কোর্সে পড়তে পারে, এটার জন্য তারা একটা ব্যবস্থা তারা নিতে চান। এটা তাদের আগ্রহ, কিন্তু আমাদের মুরব্বীদের আগ্রহ না। কেননা কারণ মুরব্বীরা কিন্তু এটা চায় নাই। তারা চাইছে তাদের এই মামলা মোকদ্দমা আগডম বাগডম যেগুলো আছে এগুলো থেকে তারা যেন মুক্তি পান। সরকার কি চাইছে? সরকারের চাহিদা ছিল তখন এসডিজির একটা বড় রকমের টার্গেট ছিল শিক্ষার যেই কি বলে হার, সে হারটা যেন একটা ধাপ আরেকটু উপরে ওঠে। তো সরকার সেটা মনে হলো যে যদি এটা মাস্টার্সের স্বীকৃতি দেওয়া হয়, একদিন তো একেবারে শিক্ষিতই ছিল না, তাহলে শিক্ষিতের একটা হার এটা বাড়বে। এই মোয়াদালার মধ্য দিয়ে একটা আইন হয়েছে, যে আইনটার উপর আমার কাছে মনে হয় যে উভয় পক্ষের কোনো নজর ছিল না। আমি যদি একেবারে ভুল না করি তাহলে ওই সময়ের প্রাইম মিনিস্টারের সাথে যারা যোগাযোগ করতেন তারা জানেন যে বেশ কয়েকজন শিক্ষাবিদ, ইভেন তখনকার যিনি শিক্ষামন্ত্রী ছিলেন তিনি প্রাইম মিনিস্টারকে বারবার না করছেন যে আমরা এই অবস্থার মধ্যে এই সিলেবাস, এই পাঠ্যক্রম এরকম কোনো স্তরবিন্যাস নাই এবং সংস্থা কার্যক্রম পরবর্তীতে কী হবে, কার্যপরিধি কী হবে, এগুলো নিয়ে একদম পরিষ্কার কোনো ধারণা নেই। এই অবস্থার মধ্যে আমরা একটা স্বীকৃতি দিতে পারি না। কিন্তু প্রাইম মিনিস্টারের তখনকার তার ইচ্ছা ছিল যে না, তারা যেইভাবে চায়, যেরকম চায় সেইভাবেই দিতে হবে।
এবং সেই জেদের বশবর্তী হয়েই কাজটা আসলে হয়ে গেছে। ফলে এইটা নিয়ে না মুরব্বীদের কোনো ধারণা আছে বা তাদের কোনো আগ্রহ আছে, না আগ্রহ আছে আমাদের সরকার যারা আছে তাদের। এখন একটা সুযোগ তৈরি হয়েছিল যে এই সুযোগের থেকে এই কাজগুলো আসলে করা যাইতে পারত। আরেকটা বিষয় একটু বলি, সেটা হলো স্বাতন্ত্র্যের কথা আমাদের লিয়াকত আলী সাহেব হুজুর তিনি বলে গেছেন, কয়েম বিশ্ববিদ্যালয়ের কথা বললাম। একটা বিষয় বললো সেটা হলো অনেকে বলতেছেন যে সিলেবাস সংস্কার দরকার। আমি যেহেতু কয়েম সাহেব পড়ার পরে একটু আলিয়া মাদ্রাসায়ও পড়ছি, আবার হইলো গিয়ে ইউনিভার্সিটিতেও পড়ছি, ফলে আমার ব্যক্তিগত ধারণার জায়গা থেকে আমি বলবো যে সিলেবাস সংস্কারের তেমন কোনো দরকার নাই। হ্যাঁ, সিলেবাসের একটা বিন্যাস হয়তো দরকার হইতে পারে, সেটা যদি মনে হয় যে কিছু প্রশ্ন সংযোজন করা হবে, কিছু এগুলোকে কিছু গ্রন্থকে রেফারেন্স গ্রন্থ হিসেবে রাখা হবে, এরকম কিছু যেটা করা হয় তাহলে এনাফ। নইলে ইউনিভার্সিটিতে আমার তো আলহামদুলিল্লাহ মার্কও ভালো, কিংবা আমার পরীক্ষা টরীক্ষা দিতে সমস্যাও হয় নাই, তাতে ইউনিভার্সিটিতে তো আমরা কিছু পড়িনি, তারপর তো দেখলাম যে আসলে তো পারা যায়, তেমন কিছু তো ঘটে না। কারণ ইউনিভার্সিটির টিচাররা তারা জানেন যে ছাত্ররা কি পরীক্ষা দিবে, সেগুলোর তারা ডিরেক্টলি আগেই বইলা দেন। টিচারদের একটা দুইটা বই থাকে, বইলা দিয়ে বলেন যে তোমরা অমুক জায়গা থেকে পড়বা, এবং সেই পড়াশোনার পরে আমরা যে যখন পরীক্ষা দিই, পরীক্ষা যদি একটু ভালো করে দেওয়া যায় তাহলে মার্কে নিয়েও কোনো সমস্যা হয় না। 3.5 বা আউট অফ 4 এইদিকে যদি চিন্তা ভাবনা করে, এটা একটা ছেলের জন্য, কয়েকজন ছেলেদের জন্য এত সমস্যার কিছু না আমার যেটা মনে হলো। ফলে ওখানেই বা এমন কোন সিলেবাস আছে যেই সিলেবাসের কারণে মানে ওই সিলেবাসের মানে আসলে দেওয়া হবে, না হইলে দেওয়া হবে না? এত খারাপ সিলেবাস তো কয়েকজন না। কয়েকজন সিলেবাসের অবস্থা এর থেকে অনেক অনেক বেটার, এটা আমার কাছে মনে হয়। হ্যাঁ, বিন্যাসের প্রয়োজন হইতে পারে। বিন্যাসের প্রয়োজন তো আমাদের বুখারী শরীফ আমাদের যেই দর্শ দেওয়া হয়, দর্শেরও তো বিন্যাসের আসলে দরকার আছে। সেগুলো এখন আগে কম্পিউটারাইজ ছিল না, এখন কম্পিউটারাইজড হয়েছে। প্রশ্নপত্রের জায়গাগুলোতে হয়তো চিহ্নিত করা যেতে পারে, সেগুলো হইতে পারে। এই সব কিছুর পরে যেই কথাটা বলতে চাই বিশেষভাবে, সেটা হলো আমাদের এখন বেসিক্যালি আমরা আটকে আসি কোথায়, কয়েকটা জায়গায় যদি আমি চিহ্নিত করি। একটা হলো সিলেবাসের একটা ব্যাপার, অনেকে বলছেন এটা করা দরকার ইত্যাদি ইত্যাদি। একটা হলো সার্টিফিকেটের ব্যাপার। সার্টিফিকেটের ব্যাপারে হুজুর যে কথাটা বলে গেলেন যে সার্টিফিকেটে আমাদের এসএসসির নাম্বার লাগবে, সে কথাটা তো ভাই বললেন যে নাম্বার এত গুরুত্বপূর্ণ না। আমার যেটা কথা সেটা হলো সার্টিফিকেটের জন্য আপনার এসএসসি দিলে এইচএসসির সার্টিফিকেট দেওয়া যাবে, এসএসসি এইচএসসি না হইলে অনার্স মাস্টার্স দেওয়া যাবে না, এই পদ্ধতি, এই চিন্তাধারা কিংবা এই আইনকে আমরা বানাইছি? আমি বানাইছি না আপনি বানাইছেন? তো যারা বানাইছে তারা দিতে তাদের অসুবিধাটা কোন জায়গায়? মানে কোন কারণে তাদের মনে হইতেছে যে না এই কারণে এটা দেয়া যাবে না? মূল ব্যাপারটা হলো যারা নেবে তাদের কোনো আগ্রহ নাই, ফলে তারা নিলে ওই ভাই যেরকম বললেন বিধি করে তারা নেবে। এই সরকারের কোনো সমস্যা হওয়ার আমার কাছে মনে হয় না কোনো জায়গা আছে। আর একটা হলো সরকারের সঙ্গে লিয়াজোর একটা কাজ আমাদের বাকি আছে, আর মুরব্বীদের সঙ্গে যে কাজ আছে। আচ্ছা, এখন এই জায়গাটায় আর একটা ব্যাপারে আসি, সেটা হলো আমরা অনেক সময় মনে করি যে এই সব কাজ করবে সব মুরব্বীরা, আমরা কি করব? আমার এটা মনে হয় না যে মুরব্বীদের এত কাজ আছে বা তাদের কাছে তাদের এত বলার দরকার আছে। তারা যেখানে আছে সেখানে থাকুক। মুরব্বীদেরকে পাশ কাটায়া কিংবা মুরব্বীদের জায়গাগুলোকে রেখেও কেউ কোনো কাজ করার কোনো উদ্যোগ কি নেওয়া হয়েছে কখনো? কেউ নিছে কিনা? আমার তো মনে হয় না কেউ নিছে। কারণ ওইটার জন্য যেই পরিমাণে জনমতের দরকার, যেই পরিমাণে সাপোর্টের দরকার, এগুলো আসলে হয় না। প্রত্যেকেই মনে করছে যে আমি তো এটার ভিকটিম না, সে তার সাধারণ ধারণা থেকে বলছেন। আমি এই কথাটা বলে এখানে শেষ করব, পরবর্তী আলোচনা পরে। সেটা হলো এইবার যখন জুলাই আন্দোলন যখন হয়, জুলাই অভ্যুত্থানের যেই ব্যাপারগুলো হয়, আপনারা শুনছেন কিনা জানি না, হাসানাতের একটা ইন্টারভিউ আমি দেখলাম, এবং আল জাজিরাতে বিবিসির সর্বলাস্ট যেই ডকুমেন্টারিটা করলো এই ডকুমেন্টারিটা দেখলাম। হাসানাতের ইন্টারভিউর মধ্যে সে একটা দারুণ কথা বলছে, এবং আমার কাছে মনে হয় মেজরিটি% ওই সময়কার যারা ছাত্ররা আন্দোলনে নেমে আসছে তাদের সবারই মনোভাবের জায়গাটা এরকম। সেটা হলো যখন কোটা সম্পর্কিত হাইকোর্টের রায়টা লাস্ট যেই একবার তো কোটার যেই অংশগুলো সব বাদ দেওয়া হয়েছিল, আবার এটাকে যখন উইথড্র করা হয়, তখন হাসানাতরা বললেন যে এইটার প্রথম ভিকটিম হবো আমরা। কারণ ওরা কেবলমাত্র ইউনিভার্সিটি শেষ করছে, ওরা এখন বিসিএস টিসিএস দিবে ইত্যাদি ইত্যাদি, এবং যেই ব্যাচটা প্রথম ভিকটিম হবে সেটা হলো হাসনাতদের ব্যাচ। রাসেল মাহমুদের ইন্টারভিউ দেখলাম, ও একই কথাই বললো যে আমরা প্রথম ভিকটিম। আমরা যখন সে নিজেকে বললো যে আমি ভিকটিম, তো আমাকে প্রথম দাঁড়াইতে হবে। ইভেন আপনারা দেখছেন আবু সাঈদের যে ব্যাপারগুলো, আবু সাঈদও কিন্তু একই কথাই বলছেন। তার আম্মাও বলছেন যে আমার ছেলে তো চাকরি চেয়েছে, তো তাকে মারলো কেন? অর্থাৎ প্রথম ভিকটিম হয়েছে সে যখন নিজেকে বুঝলো যে আমি ভিকটিম, এবং তখন তারা এই আন্দোলনের মধ্যে তারা শরিক হয়েছে, এবং সে আন্দোলন ধীরে ধীরে একটা
নির্যাতনের দিকে গেছে এবং এই নির্যাতনের পরে আমরা কিন্তু সেই নিপীড়নের বিরুদ্ধে কি আমরা কমিউনিস্টের ছেলেরা দাঁড়াইছি, রাইট? আমাদের কিন্তু কোটা কোনো আমাদের অংশ না। যেই ছেলেরা মারা গেছে প্রথমে যারা আন্দোলনে দাঁড়াইছে তারা তো শিক্ষার এবং কোটার জন্য করছেন। আমাদের কমিউনিস্টের কোনো কোটাই নেই। আমাদের কি কোনো কোটা আছে? আমাদের তো ভ্যাকেন্সি নেই, মানে সারা বাংলাদেশের কোনো এমন কোনো সরকারি পদই নাই যেই পদের মধ্যে আমাদেরকে দেবে। কোটার তো অনেক পরের বিষয়, আমাদের তো কোনো ভ্যাকেন্সি নেই। কিন্তু আমাদের মনে হলো জুলুমের বিরুদ্ধে দাঁড়ানো দরকার। এই তো এই জায়গা থেকে আমার এখনও আমার এইটাই মনে হয় যে যদি মাদ্রাসার ছেলেরা নিজেদেরকে ভিকটিম ভাবে, যারা ছাত্র, আমি তো এখন স্টুডেন্ট না, আমি আমার স্টুডেন্ট লাইফ আগে শেষ হয়ে গেছে, যারা ছাত্র তারা যদি ভিকটিম নিজেদেরকে ভাবে সেই দিন এটার পরিবর্তন হবে, তার আগে আসলে এটার কোনো পরিবর্তন হবে না। আর যতক্ষণ পর্যন্ত সে নিজেকে ভিকটিম না ভাববে অতক্ষণ পর্যন্ত আপনি আমি বললে কিছু হবে না। আমি বললে সুবিধা হবে তাদের, এই তো তাদের এটা বলতে হবে, তাদের কর্মবিরতিতে বা তাদের শিক্ষাবিরতিতে যাইতে হবে, তাদের শিক্ষকদেরকে এটা বলতে হবে যে আমাদেরকে এই এই জায়গা দিতে হবে, নইলে আমরা 5 দিন পর্যন্ত ক্লাস করব না। অথবা আমাদের এটাকে ধীরে ধীরে আন্দোলনে একটা ফেনিয়ে তুলতে হবে, এই জায়গাটা যাইতে হবে আর কি। সেটা গোল টেবিল বৈঠক করে হোক, সংবাদ মাধ্যমের মাধ্যমে হোক, ইন্টারভিউর মাধ্যমে হোক, সরকারের প্রেশারাইজের মাধ্যমে হোক, অথবা মুরব্বীদেরকে বোঝার মাধ্যমে হোক। তারা যখন যেই দিন বুঝবে সেই দিন হবে। কারণ আই থিঙ্ক কয়েকমাসের ছেলেরা এই পর্যন্ত যে কয়েকজন যারা পড়ে তারা মাদ্রাসায় পড়ার পরে যেই চ্যালেঞ্জের মুখে পড়ে সেই চ্যালেঞ্জটা যদি তারা যে সময় তার বাবা ভর্তি করে এই সময় যদি বুঝতে পারতো, তাহলে আমার কাছে মনে হয় যে এখন তো অন্তত 32,000 ছেলেরা দাওরা পরীক্ষা দেয়, আই থিঙ্ক এটা 10,000 ছাত্র হইতো না। সে যখন জানবে যে আমার সামনে এমন একটা লম্বা পথ এবং এই পথের পরে আমি একটা চরম বাস্তবতার মুখে পড়বো। আপনি বলতেছেন ঝরে পড়ার কথা, এই তো ঝরে পড়ার কথা। আমি দাওরা পরীক্ষা দিছি লালবাগ মাদ্রাসা থেকে। লালবাগে আপনি ঝরে পড়বেন কেন, সে আলেম হবে না অমুক তমুক। লালবাগে আমাদের 83 জন ছাত্র আমরা দাওরা করছি, মাত্র 3 জন ছেলে বছরের শেষ পর্যন্ত সে এবারত পড়তো, পড়ার আগ্রহ রাখতো, মাত্র 3 জন। তো বাকি ছেলেগুলো তো ভাই আলেম হয়ে বের হচ্ছে না, তারা কিসের আলেম হচ্ছে? তো আপনি এই ছেলেগুলো ঝরে গেলেই বা কি না গেলেই বা কি, আপনি এটা নিয়ে এত কেন ভয় পান? আর যে শিক্ষাধারাকে আপনি ছেলেদেরকে এই পর্যন্ত বানাইতে পারেন না যে দাওরায় গেলে সে এবারত পড়বে এই পরিমাণ হবে, সেই ছাত্রীদের জন্য আপনাদের এত কি দরদ হয়ে বসে আছে? আমার এটা মনে হয় না, এটা একটা অযৌক্তিক ব্যাপার। এবং সেই ছেলেরা বিদেশে গেলে একটা সময় তো, এখন তো আজহারি ভাই বললেন যে তার ছেলেরা এখন আজহারে যায়, বাইরে গেলে তো বকে যাবে ছেলেরা, মদিনা ভার্সিটি যেতে পারবে না ফিরে আসলে। এমন কি এক শিক্ষাধারা আমরা বানাইছি যে একেবারে একটা স্যাক্রেড শিক্ষাধারা, এখান থেকে বের হয়ে গেলে তার সমস্ত কিছু পুরে যাবে? এটা কোনো পদ্ধতি হইতে পারে না। এটা হলো একটা গোষ্ঠী, এই 32,000 থেকে এখন তো ধীরে ধীরে লাখ লাখ হয়ে গেছে, এদেরকে বঞ্চিত করে একটা নৃগোষ্ঠী বানানো, একটা আদিবাসী একটা জনতা বানায় রাখবে ধীরে ধীরে। যেই জনতা থেকে তুরস্ক বের হয়ে আসতে পারছে, সৌদি বের হয়ে আসতে পারছে, সৌদিতে তো এখনও কিছু কি বলে এটাকে নাম কি মাহাদ, মেবি মাহাদ বলে তারা কিছু মাদ্রাসা তাদের আছে। তুরস্কে ইমাম হাতিব মাদ্রাসা বা ইমাম খতিব মাদ্রাসা নামে ছোট ছোট কিছু মাদ্রাসা এখনও বাকি আছে, একেবারে আদিবাসী জনগোষ্ঠীর মতো একটা অবস্থা। তো সেইখানে এটাকে কেমনে বানায় রাখা যায়, মেবি এরকম কোনো চেষ্টা হচ্ছে। এই চেষ্টা আমরা যেমন তাল দিচ্ছি এবং বাইরে থেকেও কেউ না কেউ এটাকে হয়তো পুশ করছে। আলহামদুলিল্লাহ।